এই যে আমার যে দুর্ভাগ্যটা, এটা কি আলটিমেটলি সিস্টেমের দোষ নাকি আমার দুর্ভাগ্য? আমি দারোয়ানের ছেলে, এই জন্য আমাকে শুধুমাত্র একটা সিটের জন্য আমাকে জিম্মি রাখতে হবে। আমি হচ্ছে কাপড় টুকরো মানে কম দিয়েছিলাম, ওটার জন্য হচ্ছে আমার বাপ মা তুলে মানে খুবই কেমন গালিগালাজ করতেছিল আর কি। আমি বলতে পারতেছি না যে এটা তো আমার ম্যানেজার যে অর্ডার সেটা আমি করেছি। আমার যেটা ক্লাস কিংবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেটা সবকিছু আমি একদম ভুলেই গেছি। কন্টিনিউ করা সবকিছু এভাবে চলে যাওয়া। তো ওই দিনই ঘটনা। তারপরে হচ্ছে কি পরবর্তীতে আমাকে আরেকজন ডেকে নিল, যে উনি শুনতে পারলো যে আমাকে খুবই গালিগালাজ করছিল, সবকিছু এরকম আর কি। উনি ডেকে নিয়ে পরে জমিতে ঢাবিতে পড়ে আর্থিক অনটনের কারণে এখানে আসছে, ও একটু ভালো বিহেভ করবেন, এভাবে চলতে থাকছে আর কি। আমার প্রথম যে ধাক্কাটা সেটা হচ্ছে আবরার ফাহাদ যদি মারা যান, ওই জন্য ছোট্ট একটা কমেন্ট করেছিলেন। কমেন্টটা হচ্ছে এমন যে ছাত্রলীগের গণরুম গেস্ট রুম সুবাদে কিছু গালি শিখতে পেরেছি। ওই কমেন্টের যে ধরে হচ্ছে আমার হল ক্যান্ডিডেট জেনেছিলেন, তিনি হচ্ছে একটা স্ক্রিনশট রেখে দেন, পরবর্তীতে ওইটা যে ধরে আমাকে বের করে দেন। করোনার ঠিক আগে দিয়ে আমার আব্বা চাকরিতে চলে যায়, যে উনি যে দারোয়ান চাকরিটা করেন উনি চলে যায়। আমরা জানি করোনা আসবে, কিন্তু করোনার সময় তো আব্বা চাকরি চলে যায়, আমি হচ্ছে ক্যাম্পাস থেকে বাড়ি চলে যাই, একটা টিউশন করতাম সেটাও শেষ হয়ে যায়, টিউশনও নাই, সবকিছু শেষ। তো তখন হচ্ছে কি মানে খুব অভাব, যে অনটনের জায়গাটা খুব কাছ থেকে দেখেছি। করোনার সময় হচ্ছে খুব খারাপ লাগতো যখন হচ্ছে ত্রাণের জিনিসপত্র যখন আমার ঘরে আসতো। মানে ঠিক আছে ফাইন, এটা মানে কি আমি খারাপ চোখে দেখতেছি না, নিজ থেকে এটা খারাপ লাগতেছে যে আমি ত্রাণের জিনিসপত্র খাবো। তারপর তো 2টার দিকে আমাদের 2টা করে মামলা দিল, ওই মামলা জেলে চলে গেলাম। ওইখানে অনেক স্মৃতি, জেলের স্মৃতি অনেক। আমি বারবার করে বললাম, স্যার আমাদের জেলে যাওয়ার কারণে ক্লাস করতে পারি নাই, তাহলে আমাকে সুযোগ দেন, কিন্তু আমার সেই সুযোগটা দেওয়া হয় নাই। কিন্তু এইভাবে হচ্ছে আস্তে আস্তে 1 বছর ইয়ার ড্রপ দিতে হয় জেলে যাওয়ার কারণে। তো এসে হচ্ছে কি আমার তখন আমার ম্যানেজার যিনি উনি ছিল না, কাটিং সেক্টর যিনি ম্যানেজার ছিল না, আমি হচ্ছে কাপড় টুকরো মানে কম দিয়েছিলাম, ওটার জন্য হচ্ছে আমার বাপ মা তুলে মানে খুবই কেমন গালিগালাজ করতেছিল আর কি। আমি বলতে পারতেছি না যে এটা তো আমার ম্যানেজার যে অর্ডার সেটা আমি করেছি। আমার যেটা ক্লাস কিংবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেটা সবকিছু আমি একদম ভুলেই গেছি। আমি আব্দুল কাদের। আব্দুল কাদের নামটা রেখেছিলেন আমার দাদা। আমার ছোট্ট একটা নাম আছে, সেটা হচ্ছে ফারহান। সেটা হচ্ছে আমার নানার বাড়ির লোকজন সবাই আমাকে ফারহান নামে ডাকে। আমার আম্মার নাম হচ্ছে ফাতেমা, সেই হিসেবে হচ্ছে ফাতেমা হিসেবে ফারহান এভাবে ডাকে আর কি। ছোটবেলা থেকে আমার খুবই স্ট্রাগল করে বড় হতে হয়। সেটা কি ধরনের? প্রথম আমার জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা হচ্ছে আপনার চট্টগ্রামে একটা জব করতো, জব করার সুবাদে হচ্ছে পুরো ফ্যামিলি আপনার হচ্ছে সেখানে বার্ডেন, সেটা আসলে সেটা কন্টিনিউ করা যাচ্ছিল না। দাদার পরামর্শ নিয়ে বিদেশ চলে যান। আমি আর বাবাকে হচ্ছে বুঝদিন হওয়ার পর ওইভাবে দেখিনি। আমার যখন 2 বছর বয়স তখন বাবা বিদেশ চলে যান। এভাবে আস্তে আস্তে বেড়ে ওঠা। আবার সবসময় একটা হচ্ছে না পাওয়ার যে আক্ষেপটা, সেটা হচ্ছে মানে বাবার যে আদর স্নেহ সেটা কখনো মানে ওইভাবে কখনো ফিল করি না ছোটবেলা থেকে। যখনই আস্তে আস্তে বড় ওঠা, মানে মায়ের আদর স্নেহ বাবা বলতে যিনি, মা বলতে তিনি একই ব্যক্তি, এভাবে বেড়ে ওঠা। এভাবে আস্তে আস্তে যাচ্ছিল। আমার যদি শিক্ষা জীবনের কথা বলি, শিক্ষা জীবন হচ্ছে আমার আব্বা আমার বিয়ের 7 বছরের পরে আমি হই। তো আমার আব্বা খুবই শঙ্কিত। আব্বা হচ্ছে নিয়ত করে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তাকে হাফেজ বানাবে। আমি হচ্ছে ক্লাস 3 পর্যন্ত মোটামুটি নুরানি মাদ্রাসায় পড়ে আমাদের বাড়ির সামনে, তারপরে হাফিজ মাদ্রাসায় ভর্তি হই। কিন্তু হচ্ছে আমার বাবা তো বিদেশে, আর হচ্ছে আম্মা তো হচ্ছে এখানে একা, আমি আবার হচ্ছে আম্মার একমাত্র সন্তান, আমি আবার আম্মার কাছে থাকতে পারি না। তো হচ্ছে হাফিজি মাদ্রাসা হচ্ছে সিস্টেমটা হচ্ছে ওইখানে গিয়ে থেকে পড়াশোনা করতে হয়, আদারওয়াইজ সেটা সম্ভব না যে সিস্টেমের মধ্যে। আমি কি করতাম, সকালবেলা যেতাম আর হচ্ছে আবার রাত্রেবেলা চলে আসতাম, 8টা থেকে 9টার মধ্যে চলে আসতাম। এবার আসলে 1 বছর কন্টিনিউ করছি, কিন্তু হাফিজি পড়াটা হচ্ছে না। আমি অবশ্য মোটামুটি 3.5 পরে মুখস্থ করেছি, এভাবে কিন্তু পড়াশোনা। তারপর ক্লাস 4-এ ভর্তি হওয়া, ক্লাস 5-এ। এর মধ্যে হচ্ছে আমার যদি আমি আমার শিক্ষা জীবনের কথা বলি কিংবা বাল্য শৈশবকালের কথা বলি, শৈশবকালটা খুবই হচ্ছে মানে নিরীহ প্রকৃতির যে মানুষটা সেটাই ছিলাম। কারণ হচ্ছে আমার মা সবসময় হচ্ছে মানে খুবই স্ট্রিক্টলি, মানে মানুষ সেনা শাসন যেভাবে হচ্ছে কি সেনা শাসনের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, সেভাবে বেড়ে ওঠা। মানে বাবা নাই, বাবার আদর স্নেহ নাই, মা খুবই স্ট্রিক্ট, খুবই রাগী। যে কোনো সময় হচ্ছে মানে আমার নিয়মটা ছিল এমন যে যদি ক্লাস 1, 2, 3, 4 আবার 4, 5, 6 মানে 7 পর্যন্ত নিয়মটা এমন ছিল, সকালবেলা মানে ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে আবার হচ্ছে পড়তে বসা মানে আবার নাস্তা করে আবার মাদ্রাসা চলে যাওয়া, মাদ্রাসা থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে আবার ঘুম। 4টার দিকে ঘুম থেকে উঠতাম। আমার হচ্ছে কি আমি মিষ্টি পছন্দ করি না ছোটবেলা থেকে। আম্মা হচ্ছে একটু জাল রান্না করতো, জালটা একটু খিচুড়ি রান্না করতো ছোটবেলা থেকে আমার। তো খিচুড়ি হচ্ছে ঘুম থেকে উঠে ওখানে খেয়ে আবার হচ্ছে গিয়ে মার্কেটের পরে আবার রুমে চলে যেত। এটা হচ্ছে আমাকে দৈনন্দিন নিয়ম। আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে কি যেন বাইরের মানুষজনের সাথে মিশে যেন সেটা খারাপ না হয়ে যায়, এটা তার ইন্টেনশনের জায়গাটা।
আমি খুবই মানে নিরীহ প্রকৃতি কেন বললাম জানেন, মানে কারোর সাথে মিশতে পারতাম না ছোটবেলা থেকে, হচ্ছে কি মানে মানে কারোর সাথে কোনো যায় ঝামেলা কোনো কিছু বলতে না, আমি নিরীহ প্রকৃতির নিয়তিতে বিশ্বাসী। তো ছোটবেলা থেকে আমি ছোট একটা ঘটনা বলি। আমার হচ্ছে ফুফাতো বোন আমাদের বাড়িতে থাকে, সে হচ্ছে একটা মেয়ের সাথে ঝগড়াঝাটি করে সে মানে দৌড়ে মানে ওকে মেরে দৌড়ে চলে আসে আমাদের বাসায়, মানে আমাদের ঘরে। আমি উঠানে বসে আছি, মানে ঘুম থেকে উঠে ওইখান থেকে বসে আছি, যে ওই মেয়েটা দৌড়ে এসে যখন আমার বোনকে পায় নাই, ও এসে আমাকে মেরে চলে গেছে। আমি তো মানে মানে খুবই মানে হাউমা করে কান্না করতেছি। তা আম্মা বলে, তাহলে তুমি এখানে বসছো কেন? যখনই কোনো কিছু হয়তো আম্মা তুমি এখানে গেছো কেন? আমার উদ্দেশ্য ছিল কি, আমার একমাত্র সন্তান, বাবা যেহেতু নাই, আমাকে সবকিছু দায়িত্ব নিতে হবে। আবার জয়েন্ট ফ্যামিলি, নানান রকম জটিলতা, তর্ক বিতর্ক, নানান কিছু আছে, এর মধ্যে দিয়ে বেড়ে ওঠা। কিন্তু আমার জীবনে অনেকগুলো ট্র্যাজেডি আছে, তার মধ্যে অন্যতম ট্র্যাজেডি হচ্ছে 7 সালে আমরা এখনো আফসা আফসা মনে আছে, আমি গোসল করে মানে ঘরে আসলাম। ঘরে আসার পর শুনলাম আমার বাবার মানে সৌদি আরব থেকে ফোন দিছে, আমার চাচা ফোন দিছে, ফোন দিয়ে বললো যে কি মানে খুবই শব্দ, সবাই কান্নাকাটি করতেছে। তখন তো আর হচ্ছে কি মানে মানে কোনো ফোন ছিল না, বাবার সাথে কথা বলতে পারছি খুবই ভাবে, মানে ওই যে বাজারে গিয়ে ওইভাবে ল্যান্ড ফোনে 1 মিনিট 2 মিনিট, হ্যালো বাবা কেমন আছেন, এতটুকু। কিন্তু তো ওই দিনের যে কাহিনী, আমার হচ্ছে ওই দিন থেকে সবাই কান্নাকাটি করতেছে। কি হয়েছে? এর মধ্যে কিন্তু আমার ছোট বুবির বিয়ে, কিন্তু সবাই হাসি মুখে থাকার কথা, কিন্তু গোসল করে দেখি সবাই কান্নাকাটি করতেছে। আমার চাচা ফোন দিলে খুবই কান্নাকাটি, বললো যে আমার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে। তো সবাই তো কান্নাকাটি, এখন কি হবে? আমি তো মানে ছোট ছিলাম, আলাপ আলোচনা বুঝলাম যে কি কেউ কানা ঘুষা করতেছে যে আমার পুপির বিয়ে হচ্ছে শুক্রবারে, পরের শুক্রবার লাশ নিয়ে আসবে, এই শুক্রবার যেহেতু বিয়ের মধ্যে লাশ আনা যাবে না। এইভাবে হচ্ছে গিয়ে যাচ্ছে, কিন্তু সে যাত্রায় আমার বাবা বেঁচে যায়। আব্বা হচ্ছে 21 দিন আইসিইউতে ছিল, তারপরে ওনার মোটামুটি ওই যাত্রায় বেঁচে যান, আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওনার বাম পাশটা হচ্ছে কি মানে মোটামুটি অবশ্য হয়ে যায়, বাম কান এখন একটু কম শুনে, সেই জায়গা থেকে চলতেছে এইভাবে। তো বাবার দেখা পায় হচ্ছে যখন ক্লাস 5-এ পরীক্ষা দিই, মানে এত বছর পর মানে মানে একটু সচক্ষে দেখি বাবাকে, হুট একদিন আসেন। এভাবে আস্তে আস্তে বাবার সাথে সাক্ষাৎ, আমার পরিচয়। আমার জার্নিটা হচ্ছে আমার আম্মাকে নিয়ে বেসিক্যালি, মানে এইভাবে যাচ্ছে আর কি। আমি হচ্ছে তারপরে হচ্ছে ক্লাস 4-5 এগুলো ক্লাস 4 পড়াশোনা করে যেহেতু আমি 1 বছর হাবিজি পড়ে করতেছি, ক্লাস 5 এভাবে ক্লাস 9-10 আমার একটা উদ্দেশ্য ছিল যে হচ্ছে কি যে আমি যত অভাব অনটনের মধ্যে থাকি না কেন, আমাকে হচ্ছে ছেলেকে হচ্ছে মানুষ করতে হবে, মানে সামহাও মানে যত কিছু থাকে না কেন ছেলেকে একটু মানে বড় জায়গা নিতে হবে। আমার বাবা তো আমার যখন ক্লাস 5 তখন চলে আসে 2010 সালে। আসার পর হচ্ছে বাবা কোনো কাজ বাজ করতে পারবে না, আবার ফ্যামিলি আবার পৃথক হয়ে গেছে, মানে জয়েন্ট ফ্যামিলি আমাদেরকে আলাদা করে দিছে। তো বাবা হচ্ছে তখন কোনো কাজ করতে পারবে না, বাবাকে হচ্ছে ঢাকায় এসে দারোয়ানের কাজ করতে হয়। এভাবে মাসে 9,000-10,000 টাকা পাই, আমরা এভাবে চলি। কিন্তু তবে আম্মার যে উচ্চ আকাঙ্ক্ষা, সেই জায়গাটা আম্মা সবসময় আম্মা জারি রেখেছে। আমি হচ্ছে কি মানে এই যে অভাব অনটনের সংসার, কিন্তু আম্মা কখনো ওই যে মানে সরকারি যে মাদ্রাসাগুলো সেগুলো আমার পড়া নাই, কিন্তু সবসময় তিনি চেষ্টা করছেন যে কি সবচেয়ে দামি যে মাদ্রাসাটা, কি আমি তো মাদ্রাসা পড়তাম তো সেখানে পড়ার জন্য, প্রাইভেট মাদ্রাসা। তবে কি করতে হতো আমাদেরকে, মানে প্রত্যেক মাসে মাদ্রাসার যে ডিরেক্টর, তার কাছ থেকে আমি এবং আম্মা গিয়ে বসে থাকতাম যে হচ্ছে মানে মাসিক বেতনটা কমানো যায় কিনা, কিংবা বাৎসরিক বেতনটা একটু কমানো যায় কিনা, এভাবে চলতো আর কি। এভাবে চলতেছে, পড়াশোনা করা, দাখিল শেষ করা। দাখিলি পড়াশোনা ক্লাস 9-এ থাকতে আমার মামা তখন ঢাকা কলেজে ভর্তি হয়। তো উনি ঢাবি কেন্দ্রিক স্বপ্ন দেখাতে শুরু করে যে আমার ঢাবিতে চান্স পেতে হবে, এভাবেই ঢাবিতে আসা। তারপর আমি হচ্ছে মাদ্রাসা শেষ করে ইন্টার চলে আসলাম ঢাকা কলেজে। তো তখন হচ্ছে মামা একটা প্রস্তাব দিল কি যে আমার যদি প্রত্যেকটা ভালো রেজাল্ট আছে, ক্লাস 5-এ ভালো রেজাল্ট, 8-এ ভালো রেজাল্ট, ক্লাস 10-এ আমি তখন গোল্ডেন পাই, তখন বলেছি কি ও তো ডাচ বাংলা ব্যাংকে বৃত্তি পাবে, আপনাদের কোনো চিন্তা ভাবনা করে নিয়ে আসেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে কি ওই সময় ওই বছর কিন্তু আমাদের অঞ্চলে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি দেয় না। ডাচ বাংলা ব্যাংক হয়তো একটা নিয়ম নীতি ফলো করে যে সে একটা অঞ্চলে একবার দেয়। আমি গোল্ডেন পাওয়ার সত্ত্বেও বৃত্তি পাই না, তখন একটু আবার হতাশা চরম লেভেলের ইয়ে হয়। তো তখন আবার মানে বাবার চাকরি ছিল, যে দারোয়ানের যে চাকরি ওটা ছিল, মাসে 3,000 টাকা দিত ঢাকা কলেজে। আমার মিল রেট ছিল 20 টাকা করে প্রত্যেকদিন। মানে সকালবেলা না খেয়ে 2 বেলা হচ্ছে 20 টাকা করে 40 টাকা দিয়ে। আবার কখন দেখা যাচ্ছে কি আমি এবং আমার রুমমেট মিলে বুদ্ধি করলাম যে একটা আমরা রাইস কুকার কিনে নিই, ওইখানে আমরা 3 বেলা রান্না একসাথে খেয়ে নিতাম। তো মোটামুটি দেখা যাচ্ছে 3,000 টাকা দিয়ে ভালো হচ্ছে কি চলতো 16 সাল থেকে, কিন্তু এভাবে আস্তে আস্তে যাই। আমি বললাম যে কি আমি খুবই নিরীহ প্রকৃতির, কিন্তু রাজনীতি সচেতন ছিলাম। 13 সাল থেকে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনের রাজপথে ছিলাম। কিন্তু 13 সালের আন্দোলন, এর পরবর্তী যে আন্দোলনগুলো, ঢাকা কলেজে এসে মোটামুটি রাজনীতি সচেতন। আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারলে মনে হয় যে কথা বলা যাবে। এই যে আমার যে কথা বলার যে
অনুভূতিটা তৈরি হওয়া কিংবা প্রতিবাদ করার যে মনোভাবটা তৈরি হওয়া, সেটা শিখেছি আমি হচ্ছে আমার আম্মা থেকে। আমি দেখতাম আম্মা হচ্ছে নিজে ভালো, কিন্তু যখন পাশের ঘরে শাশুড়ি এবং বউয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তখন আম্মা হচ্ছে কি ওটা একটু সলভ করে দিতে চান। আমি জিজ্ঞেস করলাম যে আম্মা আপনার তো হচ্ছে কি মানে অযথা নাক গলানোর দরকার না, তাদের বিষয় তাদের বিষয়, আপনি কেন ইয়ে করবেন? বলছে না, আমরা আসলে একা ভালো থাকতে পারি না, তাছাড়া একটা বাড়ির একটা পরিবেশ আছে, একটা কালচার আছে, ওই কালচারটা তো হচ্ছে এগিয়ে সিনিয়র জুনিয়র কিংবা হচ্ছে বড় বউ ছোট বউ এরকম একটা ইয়ে আছে, কালচারটা কিংবা শাশুড়ির সাথে কি ধরনের আচরণ করবেন, তাদের মূল্যবোধের জায়গাটা কেমন হবে সেটা তো অবক্ষয় ঘটানো যায় না। এই যে আম্মার থেকে প্রতিবাদের বিষয়টা আসতে জারি হওয়া। আমি ঢাকা কলেজ শেষ করার পর আমি একটা মাত্র হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ভর্তি ফর্মটা তুলি, যদিও পরে মামা দুটা তোলে, কিন্তু আমার সেখানে যাওয়ার সুযোগ হয়, আমি শুধু ডাবি দিয়ে তুলি। আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো, রাজনীতি সচেতন, নিজের নিয়ে কথা বলবো, অন্যকে নিয়ে কথাবার্তা বলবো, সেই ইন্টেনশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ফর্ম তোলা। আল্লাহর রহমতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে এভাবে চলে। কিন্তু আমার কাছে হচ্ছে কি জানেন, আমি ঢাকা কলেজে হলে ছিলাম, আমার কাছে ক্যাম্পাস লাইফ মানে হল লাইফ। ঢাকা কলেজে পড়ার সময় যখনই আমার পড়াশোনা একটু ব্যাঘাত করতো, একটু কমিয়ে আসতো গতিটা, তখন আমি 71 হলের সামনে গিয়ে বসে থাকতাম, এখানে এসে রাতে খাবারটা খেতাম, এখান থেকে একটু আবার স্পিডটা বাড়ে, আবার ওখানে গিয়ে পড়াশোনা শুরু করতাম, এভাবে চলতে থাকতো। ডাবিতে চান্স পাওয়ার পরে আমার যে স্বপ্ন যে এই হলে 71 হলে থাকবো, সুসজ্জিত বড় হলটা, ওইখানে আমি ভাগ্যক্রম ওইখানে চান্স পেয়ে গেলাম। কিন্তু ভাগ্য ছিল না, হলে থাকতে পারি না, কারণ আমি হলে উঠছি, ফার্স্টে যখন হলে উঠলাম তখন দেখতে ওই যে এই যে দাসত্বের কালচার, একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হয়। আমার তখন একটা অনুভূতি হয়েছিল, যে অনুভূতিটি হচ্ছে যে আসলে এই যে এটা কি আমার দুর্ভাগ্য কিনা, এই যে আমার যে দুর্ভাগ্যটা, এটা কি আলটিমেটলি সিস্টেমের দোষ, নাকি আমার দুর্ভাগ্য, আমি দারোয়ানের ছেলে, এই জন্য আমাকে শুধুমাত্র একটা সিটের জন্য আমাকে জিম্মি রাখতে হবে। এটা শুধু আমি দেখি, শুধু আমার জন্য না, কিন্তু এটা আমার আশপাশে যারা সবাই একই মনোভাব পোষণ করে, সবাই একই ফ্যামিলি বিলং করে, একই জায়গা থেকে উঠে আসা, সবার আফসোস আক্ষেপের জায়গাটা ঠিক একই জায়গায়, আমি সেটা রিলেট করতে পারলাম। আমার পরবর্তী ফার্স্ট ইয়ার এভাবে হলে থাকা, আমি জোরপূর্বক মিছিল মিটিং নিয়ে যাওয়া, সেটা আমার দ্বারা হয় নাই। কিন্তু এভাবে আস্তে আস্তে অনলাইনে অফলাইন আমার মনে হচ্ছে কি অনলাইনে একটু কথাবার্তা বলা দরকার। এই যে অনিয়ম অনাচার, আমি যে স্পেশাল, আমাকে তো অনেক জায়গা থেকে চেকে নিয়ে এসেছি, কিন্তু আমার মতো আরো 10জনকে নিয়ে এসেছেন, কিন্তু সেই জায়গাতে হচ্ছে আপনার সে স্পেশাল মানুষজনকে হচ্ছে দিন শেষে হতাশ হতে হয়। তার একজন ইমিডিয়েট সিনে গেছে গালি খেতে হয়, বাপ মা তুলে গালিগালাজ করতে হয়, গালিগালাজ খেতে হয়। এই যে সংকটের জায়গাটা, সেটা আমি কখনোই মেনে নিতে পারি না। আস্তে আস্তে অনলাইনে কথাবার্তা বলা, অফলাইনে কথাবার্তা বলা, আন্দোলন সংগ্রামে যাওয়া, এভাবে চলে। আমার প্রথম যে ধাক্কাটা, সেটা হচ্ছে আবরার ফাহাদ যেদিন মারা যান, ওই দিন ছোট্ট একটা কমেন্ট করেছিলেন। কমেন্ট হচ্ছে এমন যে ছাত্রলীগের গণরুম গেস্ট রুম সুবাদে কিছু গালি শিখতে পেরেছে। ওই কমেন্টের যে ধরে হচ্ছে আমার হল ক্যান্ডিডেট যিনি ছিলেন, তিনি হচ্ছে একটা স্ক্রিনশট রেখে দেন, পরবর্তীতে ওইটা যে ধরে আমাকে বের করে দেন, আমাকে দুইবার মানে লেটার 2বার বের করে দেন। দ্বিতীয়বার যখন বের করে তখন বলে কি যে তুমি কি লেখালেখি করবা নাকি হচ্ছে গিয়ে কি মানে হলে থাকবা। তখন আমি বলে যে রাতে জানাই এটা আমি কি করব, পরে আমি জানিয়ে দিই যে আসলে আমি এটা মেনে নিতে পারবো না। যে আবরার ফাহাদের ওই ঘটনার পরে কিন্তু আস্তে আস্তে আমরা আরো সচেতন হয়। তবে এই ক্ষেত্রে আমার একটু প্রতিবন্ধকতা জায়গায় কি ধরে জানেন, আমি একটু একঘরে হয়ে যাই সমাজের মধ্যে। কেমন, প্রথম কথা আমি হলেও থাকতে পারি না, আবার হচ্ছে আমার ইনস্টিটিউট সমাজ কল্যাণ, সেটা ক্যাম্পাসের বাহিরে। আমার হচ্ছে গিয়ে কি যাদের সাথে একটু চলাচল পরিচিতি, তারা প্রকাশ্যে আমার সাথে দেখা সাক্ষাৎ করতো না, কারণ তখন একটা ভয়ের সংস্কৃতি বিরাজমান ছিল। আমার বন্ধু যে হচ্ছে আমার সাথে ক্লাস 9-10 পড়ে এসেছেন, ইন্টারে পড়ে এসেছেন, সে হচ্ছে প্রকাশ্যে ক্যাম্পাস আমার সাথে দেখা করতো, দূর থেকে হাই হ্যালো দিয়ে যেত, অথবা দেখা হইলে দূর থেকে মুসকে এসে দূরে চলে যেত, কারণ তাকে হচ্ছে পরবর্তী গেস্ট রুমে ধরা হবে, তারা পরবর্তীতে গেস্ট রুমে ধরা হবে। এই হচ্ছে পরিস্থিতি। আমার মূলত যে সংকটের জায়গাটা একগোড়া হয়ে যায়, আমার বন্ধুরা হচ্ছে মানে দূর থেকে দেখে চলে যায়, কিন্তু কাছাকাছি আসে না। আবার হচ্ছে আমার অত বেশি পরিচিত না, হলে থাকতে পারে নাই, আবার সমাজ কল্যাণ ইনস্টিটিউট অনেক দূরে, আর্থিক সংকট, টিউশনে পাইতেছে না, তখন আমাকে আলটিমেটলি হচ্ছে একটু হতাশার দিকে ঠেলে দেয় কিন্তু এই যে সিস্টেমটা। কিন্তু এরপরও কিন্তু আমার যে অগ্রযাত্রাটা কিংবা প্রতিবাদের যে কণ্ঠস্বরটা, সেটা কিন্তু থেমে থাকে নাই। আপনি জানেন যে হচ্ছে করোনা চলে আসে, করোনার মধ্যে মোদী সরকার কিন্তু বাংলাদেশে আসে, করোনা আগে দিয়ে কিন্তু আমরা এটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তুলি, অনলাইনে অফলাইনে কথাবার্তা বলি। করোনার মধ্যে কন্টিনিউয়াসলি যে সিস্টেমের যে অবক্ষয়টা আছে, সিস্টেমটা মূলত হচ্ছে আমাদের সবকিছু কলাপস করতেছে, এই সিস্টেমে যে দায়ী সকল নিপীড়ন, নির্যাতন কিংবা নিষ্পেষণ, এই জন্য আমরা কথাবার্তা বলি। কিন্তু আলটিমেটলি করোনার পরে আবার ক্যাম্পাসে আসি, আমি ফর্মালি যোগ দিই হচ্ছে বাংলাদেশ ছাত্রদের পরিষদের সাথে, তাদের সাথে যোগাযোগ করি, কথাবার্তা বলি, তাদের কমিটিতে আসি, এভাবে চলতে থাকেন। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এই ক্যাম্পাসে কাউকে দাবি রাখা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, গণরুম গেস্টরুম যে কালচারটা, সেটাকে বিলুপ্ত করাতে হবে, এটা আমাদের একমাত্র উদ্দেশ্যের জায়গা ছিল। আমরা এক্ষেত্রে কোনো প্রকার মানে
সমঝোতা করি নাই, কারোর সাথে হ্যাকমত অবলম্বন করে হলে অবস্থান করে নেই। আমাদের যে দাবি দাওয়াটা ছিল সেটা প্রকাশ্যে যেমন ভিতরেও তেমন। নিজের গোষ্ঠীর সার্থকতা চিন্তা করি না, নিজের সার্থকতা আমরা চিন্তা করি নাই। সবসময় সাধারণ শিক্ষার্থীদের সার্থকতা চিন্তা করে আমরা আমাদের সবকিছু বিসর্জন দিয়েছি। বিনিময়ে আমরা যখনই রাজপথে দাঁড়িয়েছি তখন আমাদের উপরে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, আমাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, আমি বলেছি যে আমার জীবনে নানান সংকট আছে, তার মধ্যে অন্যতম সংকট হচ্ছে সেটা স্ট্রাগলের জায়গাটা যদি বলি, স্ট্রাগলের মধ্যে একটা আমার জীবনে নানান স্ট্রাগল আছে, তার মধ্যে করোনার সময় অন্যতম একটা স্ট্রাগলের একটা চিত্র আছে, গল্প আছে। সেটা হচ্ছে করোনার ঠিক আগে দিয়ে আমার আব্বা চাকরিতে চলে যায়, যে উনি যে দারোয়ান চাকরি করেন উনি চলে যায়। আমরা জানি করোনা আসবে, কিন্তু করোনার সময় তো আব্বা চাকরি চলে যায়, আমি হচ্ছে ক্যাম্পাস থেকে বাড়ি চলে যাই, একটা টিউশন করতাম সেটাও শেষ হয়ে যায়, টিউশনও নাই, সবকিছু শেষ। তো তখন হচ্ছে কি মানে খুব অভাব, যে অনটনের জায়গাটা খুব কাছ থেকে দেখেছি। আমি তো ফ্যামিলি বড় ছেলে, বড় সন্তান, আমার নিচে ছোট দুটা ভাই, ওদের হচ্ছে মানে সবকিছু মানে বা আব্বার কাছে টাকা নাই, আম্মার কাছেও নাই, মানে নিজের চোখে দেখতেছি। তবে হচ্ছে এক্ষেত্রে আমার যে এত দূরে এগিয়ে আসার পেছনে যে আমার বাবার চাকরি নেয়, সবকিছুর পেছনে একটা গোষ্ঠী, একটা কিছু মানুষ আমাদেরকে সর্বোচ্চ হেল্প করেছিল। তারা হচ্ছে আমার খালা, আমার মামারা। তারা বিগত দিনে যেভাবে আমরা যে এত দূর উঠে আসা, এই যে আমার আম্মা আমাকে ভালো স্কুলে পড়াশোনা করা, সেটা আব্বার টাকা যত সামান্য ছিল, এর পিছনে মানে পুরো সাপোর্ট দিয়েছিল আমরা আন্টিরা। তারা একটু মোটামুটি ভালো বিত্তশালী, তারা এই জায়গাটা তারা ধরে রেখেছিল। যেটা বলতেছিলাম, দেখেন করোনার সময় হচ্ছে খুব খারাপ লাগতো যখন হচ্ছে প্রাণের জিনিসপত্র যখন আমার ঘরে আসতো। মানে ঠিক আছে ফাইন, এটা মানে কি আমি খারাপ চোখে দেখতেছি না, নিজ থেকে এটা খারাপ লাগতেছে যে আমি ত্রাণের জিনিসপত্র খাবো, কিংবা বাবা মা আমার সামনে খুবই, আব্বা টাকা নাই মানে বা দোকানে যেতে পারতেছে না, কিংবা নানান সংকটের মধ্যে আম্মার হতাশ মুখ, আব্বার হতাশ মুখ। তখন হচ্ছে আমি কি করবো সেটা বুঝতে পারতেছি না। টিউশন তো গ্রামে তো এমনিতে নাই, বাইরে কোথায় কি করবো। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইয়ের সাথে আমার খুবই পরিচিত ছিল, আগ থেকে তার সাথে কাজবাজ করতাম। শুনলাম, ফেসবুকে দেখলাম তারা হচ্ছে একটা গার্মেন্টস দিল বিভিন্ন শেয়ারে। তাকে বারবার করে আকুতি বিনতি করতে গেলাম যে আপনার গার্মেন্টস যদি আমাকে একটু নেওয়া যায়। তো উনি হচ্ছে আমাকে ওনার গার্মেন্টস চাকরি দিল, সেটা ঈদের আগ দিয়ে। কিন্তু আমি হচ্ছে সেটা চিন্তা করলাম কি যে না, আমি আসলে কোনো মানে ছোট করে দেখা না, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলিকে হচ্ছে আমি যে অভাবনাটা দেখতেছি চোখের সামনে, সেটা হচ্ছে মানে কি কাটানো আর কি তাদেরকে। তারপর হচ্ছে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে ওইখানে যাই, কাটিং সেক্টরে কাজ করি। এখানে কাটিং সেক্টরে কাজ করে আপনি জানেন যে হচ্ছে কিছু মানে বাস্তব অভিজ্ঞতা শিকার হয়ে সেখানে। গার্মেন্টস সেক্টর হচ্ছে মানুষ থেকে মানুষ বলে হচ্ছে মানে গণ্য করা হয় না। আবার হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গেছি, একটা ক্লাস 9 করে গেছি, সবার সাথে চলাফেরা। হুট করে ওইখানে গিয়ে হচ্ছে কি খুবই বাপ মা তুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন গালি গালাজ করে ওইখানে কিন্তু বাপ মা তুলে গালি গালাজ করে। ওইখানে হচ্ছে মানুষ বলে মূল্যায়ন করা হয় না। কিন্তু আর ছোট ফ্যাক্টরি তো, কাটিং সেক্টরে কাজ করা, সবসময় গোলামের মতো হুকুম দিয়ে যাওয়া। আমার ছোট একটা কথা মনে আছে, একটা অংশীদার হচ্ছে গিয়ে কি সে এখানে শেয়ার হোল্ডার আর কি, সে আসলো এখানে। তো এসে হচ্ছে গিয়ে কি আমার তখন আমার ম্যানেজার যিনি উনি ছিল না, কাটিং সেক্টর যিনি ম্যানেজার ছিল না, আমি হচ্ছে কাপড় টুকরো মানে কম দিয়েছিলাম, ওটার জন্য হচ্ছে আমার বাপ মা তুলে মানে খুবই মানে গালি গালাজ করতেছিল আর কি। আমি বলতে পারতেছি না যে এটা তো আমার ম্যানেজার যে অর্ডার সেটা আমি করেছি। আমার যেটা ক্লাস কিংবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেটা সবকিছু আমি একদম ভুলে গেছি, কন্টিনিউ করা, সবকিছু এভাবে চলে যাওয়া। তো ওই দিনই ঘটনা। তারপরে হচ্ছে কি পরবর্তীতে আমাকে আরেকজন ডেকে নিল, যে উনি শুনতে পারলো যে আমাকে খুবই গালিগালাজ করছিল, সবকিছু এরকম আর কি। উনি ডেকে নিয়ে পরে জমিদার ঢাবিতে পড়ে, আর্থিক অনটনের কারণে এখানে আসছে, ও একটু ভালো বিহেভ করবেন, এভাবে চলতে থাকছে আর কি। তো ওই সময় হচ্ছে নানানজন নানান জায়গা থেকে একটু অফার দিল যে তুমি হচ্ছে একটু পড়াশোনা করো, টাকা পয়সা না, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে, বিভিন্ন নানান জায়গা থেকে। আমি মনে করছি যে এই জায়গাটা সবসময় আমাদের যে দায়িত্বের যে জায়গাটা কিংবা হচ্ছে নিজের যে উদ্দেশ্য, সেই জায়গাটা সবসময় সৎ ছিলাম। এই জায়গাটা সবসময় মানে হয়তোবা মানে বলা খুবই মানে অপ্রতুল হয়ে যাচ্ছে কিংবা বাস্তবিক হচ্ছে কি হচ্ছে আমি বুঝতেছি না। এভাবে এভাবে চলতে থাকে মানে স্ট্রাগলের যে জীবনটা, সেটা হচ্ছে মানে ওইটাকে মেনে নিয়ে হচ্ছে আমাদের যে সংগ্রামের যে যাত্রাটা সেটা আমি শুরু করি। কিন্তু কোনো আর্থিক সংকট, কোনো রক্তচক্ষু আমাদের দাবি রাখতে পারে নাই। এভাবে করোনা কালটা পার হয়ে আসা। এরপরে হচ্ছে মানে ওইখানে আমার মানে চাকরিটা, ওইখানে ওদের যেই গার্মেন্টসটা ওটা কিন্তু শেষ হয়ে যায়। আমাকে হচ্ছে আরেকটা গার্মেন্টস এ ঢুকতে হয়, সেটা হচ্ছে গার্মেন্টস না
করোনা কাল তো, সেটা হচ্ছে মাস্কের ফ্যাক্টরি, মুখের যে মাস্ক গুলা। আমার সাথে হচ্ছে আমরা আরো 2 জন যাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যায়। তো উনি হচ্ছে 3 দিন কষ্ট করে উনি আর আসে নাই, উনি থাকে নাই, তো উনি চলে আসছে, উনি কষ্ট নিতে পারবেন না। আমার তো উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যামিলিকে টিকাইতে হবে, যে মাসে মাসে 2-3 হাজার টাকা দিতে হবে, ওইটা একটা আমার মাথাটা বোঝা ছিল আর কি। ওটা এইভাবে মানে করে যাওয়া। আমার মনে আছে ওইখানে হচ্ছে 100টা মাস্কের মধ্যে যদি ওই পিতাগুলা, কারণ যে 2টা পিতা, ওই 100টা পিতা লাগালে 10 টাকা দিত। আমার টার্গেট ছিল যে 500 টাকার কাজ করতে হবে আমার এখানে। তো 100টা তারিখ 500 টাকা কাজ করতে হলে আমাকে কয় হাজার মানে হয়, আমার 500 টাকা কাজ করতেই হবে, মানে রাত দিন খেটে। আবার ওখানে বাসা পাইতাম না, কিন্তু আমি কি করতাম, যেখানে কাজ করতাম ওইখানে ঘুমাইতাম। আর ওয়াশরুম বলতে মানে গোসল করার কোনো জায়গা ছিল না, এখানে শুধু একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের মধ্যে গোসল করতে হইতো, কমোডের উপরে বসে গোসল টোসল করতে হইতো। এইভাবে মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি, মানে ফ্যামিলিকে সার্ভ করতে হবে। আর কারো তো যদি হেল্প নেই, সেটা আমার কখনো মানে কেন জানি মানে একটা মানুষ বলে না যে গরিবদের আবার আত্মসম্মান বোধ একটু বেশি, আমার মনে হয় সেই জায়গাটা আমার একটু বেশি আর কি। এভাবে হচ্ছে আস্তে আস্তে মানে এগুলা করা, করোনা কালটা পার হয়ে আসা, মাস্কের ফ্যাক্টরিতে কাজ করা, টিকে গিয়ে এভাবে আস্তে আস্তে অর্থনৈতিক সংকটের জায়গায় সেটা আমরা করি। আস্তে আস্তে করোনা কাল পার হয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে ক্যাম্পাস আবার খুলে দেয়। ক্যাম্পাস খুলে দেওয়ার পরে আমার যে স্ট্রাগলটা, যে কোন নীতি ন্যায়ের পক্ষে যে সংগ্রামটা, সেটা আমি আবার জারি রাখি। বিনিময় হচ্ছে আমরা মনে আছে যে 22 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের 3য় শাহাদ বার্ষিকীতে আমরা একটা রাজনৈতিক প্রোগ্রাম করি, কিন্তু সেই প্রোগ্রাম ছাত্রলীগ আমাদের হতে দেয় নাই। শুরু করার আগে ছাত্রলীগ হচ্ছে ওখানে হামলা শুরু করে। হামলা হচ্ছে আমাদের কয়েকজন আহত হয়, আমরা তাদেরকে হচ্ছে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওইখানে ছাত্রলীগ আবার যায়, আমাদের গিরে ফেলে। কিন্তু আমরা ভাবলাম যে, তারপর পুলিশ আসলো, ভাবলাম যে পুলিশরা হচ্ছে আমাদের কাছে সেফ দিয়ে থানায় নিয়ে যাবেন। থানায় নিয়ে গেল আমাদেরকে, শাহবাগ থানায় ঘন্টার পর ঘন্টা বসে রাখলো। রাতে 2টার দিকে আমাদেরকে ডাকলো যে আসেন, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তখন হচ্ছে আমরা বললাম ফিঙ্গারপ্রিন্ট কেন? বললো যে আপনার নামে 2টা করে মামলা হয়েছে প্রত্যেকের নামে। তো এই 2টা করে মামলা তখন হচ্ছে কি মানে একটু মানে স্বাভাবিক অবস্থা থাকি না আর। কিন্তু এতদিন হচ্ছে তারুণ্যের যে ধর্ম, সেই জায়গা থেকে, উচ্চাসের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগ্রামে আসা, কিন্তু এর জন্য যে জেলে যাব, মামলা খাবো, এটা কখনো ভাবিনি। একটু ধাক্কা খাই জীবনে। আমার ওই দিনে কথা মনে আছে যে প্রথম যখন আমাকে থানাগার দিনে ঢুকায়, আমার কখনো হচ্ছে মানে যে দম বন্ধ রুমে হচ্ছে কখনো আবদ্ধ থাকার কোনো আমার সেটা নাই, আমি কখনো সেটা পারি না। একটু আলো বাতাসে থাকতে পছন্দ করি। মনে হচ্ছে আমাদেরকে 24 জনকে ছোট্ট একটা রুমে গিয়ে ঢুকিয়ে রাখে। তারপরে আমি মনে হচ্ছে একটা পর্যায়ে আমি দম বন্ধ আটকে আসতেছে। পরে আমি যে গেটটা আছে, ওটা কোনো জানালা নেই শাহবাগ থানার, গেটের যে বাইরে 2টা হাত প্রসারিত করে দিলাম, তারপরে খুবই জোরে জোরে নিঃশ্বাস নিলাম। না মনে হচ্ছে আস্তে আস্তে বাঁচতেছি। 24 জনের মধ্যে গাদাগাদি করে থাকতে মনে হচ্ছে এখনই দম বন্ধ আসতেছে। তারপর তো 2টার দিকে আমাদের 2টা করে মামলা দিল, ওই মামলা জেলে চলে গেলাম। ওইখানে অনেক স্মৃতি, জেলের স্মৃতি অনেক। মানে আমার আব্বা আম্মা ফ্যামিলি, এত বঙ্গদশা, এত কিছু এভাবে চলতেছে। কিন্তু জেলে যাওয়ার কারণ তো খুবই করুণ। ওখানে তো হচ্ছে মানে 24 জন মানুষ যাওয়া, এখনো ওই বয়সটা হয় নাই, পরিপক্কতা আসে নাই, শুধুমাত্র কারণ এক অজানা উদ্দেশ্যের জন্য আমাদের পথ চলা। কিন্তু হুট করে জেলে চলে আসবে সেটা কখনো ভাবিনি। এভাবে চলতে থাকা জেলে আমার খুবই সবচেয়ে বেশি কষ্ট হইতো কখন, যখন হচ্ছে যেদিন হচ্ছে আদালতে উঠাইতো, ওই দিন হচ্ছে প্রায় সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হইতো, সারাটা দিন দাঁড়িয়ে থাকা। একটা দিন এমন আছে, আমরা ওই দিন সকালবেলা হচ্ছে আমাদেরকে দাঁড় করা, লাইন তো দাঁড় করে প্রিজন ভ্যানে উঠা, প্রিজন ভ্যান তো খুবই গাদাগাদি করে ওঠা, মনে হচ্ছে প্রিজন ভ্যান না ওভেন, সব সিদ্ধ হয়ে যাওয়া। একদিনের কথা এমন, আমরা হচ্ছে সারাটা দিন আদালতে মানে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলাম। যে প্রথমে যে রুমটা ঢুকায় কাঠগড়া দাঁড় করে আগে, আদালত উঠানোর আগে ওইখানে সারাটা দিন দাঁড়িয়ে থাকা, তারপর আদালত ওখানে শেষ করে ওই দিন আমাদের হচ্ছে আয়ও আসা নাই, ওই দিন আবার নতুন করে হাজিরা ডেট দিল, এভাবে যাওয়া। আমরা তখন 4টার দিকে আপনার জেল গেটটা অফ করে দেয়, আমরা ঠিক 5 মিনিট পরে ঢুকি। আপনি জানেন হচ্ছে জেল গেটে একদম গুনে গুনে ঢুকায়, ওখানে বারবার চেক করে ঢুকায় কয়জন গেছে কয়জন ঢুকতেছে। কিন্তু আমরা 5 মিনিট পর ঢুকার কারণে আমাদেরকে আবারও রাত একদম 8টা পর্যন্ত বসায় রাখেন। শুধু বসেই না, আমরা হচ্ছে কি ওই যে এখানে মানে একজন ওখানে স্রেফ দাঁড়িয়ে আছে, 6টা থেকে রাত 8টা পর্যন্ত স্রেফ দাঁড়িয়ে আছে। আমার মনে আছে এই যে একটা বিষয় কি জানেন, জেলখানার মধ্যে হচ্ছে মানুষকে মানে মানুষ মনে করে না। বেসিক্যালি যারা হচ্ছে রাজনৈতিক বন্দী তাদেরকে তো আরো না, যাদের টাকা পয়সা আছে তারা খুবই মানে ভালোভাবে থাকতে পারে, কিন্তু যারা রাজনৈতিক বন্দী তাদেরকে খুবই শিয়াল কুকুরের মতো আচরণ করে। আমার মনে হচ্ছে ওই দিন হচ্ছে কি মানে একদম ঠায় দাঁড়িয়ে আছি, যারা লেখালেখি করতেছেন তাদের পাশে একটা চেয়ারে হাতল দিয়ে দাঁড়িয়ে আছি, কিংবা এখান থেকে ওইখানে পাঠায়, ওইখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে থাকো। আক্তার ভাই একটু আমাদের মধ্যে পরিচিত মুখ, ওনাকে হয়তো একজন উঠে একটু চেয়ারটা দিল, যারা লেখালেখি করেন ওরাও কয় দিন,
ওরা উঠে আক্তাবাকে চেয়ার দিল। আমি সে 7টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। পরে আক্তাবা আমাকে কাছে ডেকে নিল, কাছে ডেকে নেওয়ার পরে উনি হচ্ছে মানে একদম মাথায় একটু যখন হাত বুলাই দিল, তখন আমি আর মানে নিজেকে মানে ধরে রাখতে পারিনি, একদম হাউমা করে কান্না করে দিচ্ছি উনি। এভাবে আস্তে আস্তে যাচ্ছে, প্রত্যেকদিন জেলে থাকতেছি। মানে ওইভাবে কখনো মানে মনে করে যে জেলের জীবন এত কঠিন কিংবা এই পথটা এত কঠিন হবে, এভাবে চলতেছে। কিন্তু এইভাবে প্রতিদিন জেলে যাওয়ার 22 দিন পরে আম্মার সাথে আমার প্রথম যোগাযোগটা হয়। আম্মা তো খুবই হাউমা করে কান্না করে ওই দিন। মানে উনি কথা বুঝতে পারতেছিল না, আমি বুঝতে পারতেছিলাম না। ওই সিচুয়েশনগুলো খুবই অপ্রীতিকর কিংবা খুবই মানে এটা আমরা কেন যেন মেনে নিয়েছিলাম। তারপর যাই হোক, জেল থেকে বের হলাম 32 দিন পরে। বের হয়ে শুনলাম হচ্ছে যে আমার মিড টার্ম প্রক্রিয়া শেষ হয়ে গেছে, মিড টার্ম দিতে পারবো না। আমাদের সিস্টেমটা এমন যে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করা হয় না। আমি জেলে যাওয়ার কারণে যে মিড টার্মটা মিস করছি সেটা আমার দপ্তব্যের বিষয় না, যে গেছে তুমি মিড টার্ম দিতে পারবা না। আরেকটা বিষয় হচ্ছে আমার জেলে যাওয়ার কারণে আমার ক্লাসটা আমি করতে পারি নাই। ক্লাস না করার কারণে আমার শিক্ষকরা হচ্ছে ওই কাজটাই করতেছে যে তুমি ক্লাস করতে পারো না, তুমি হচ্ছে নন কলেজিয়েট। আমি বারবার করে বললাম, স্যার আমাদের জেলে যাওয়ার কারণে ক্লাস করতে পারি নাই, তাহলে আমাকে সুযোগ দেন। কিন্তু আমার সেই সুযোগটা দেওয়া হয় নাই। কিন্তু এইভাবে হচ্ছে আস্তে আস্তে 1 বছর ইয়ার ড্রপ দিতে হয় জেলে যাওয়ার কারণে। কিন্তু ওই যে আমরা জেলে গেলাম, কিন্তু যে অজানা যে একটা স্বপ্ন, সেই স্বপ্নকে আমাকে বাস্তবায়ন করতেই হবে। যত হামলা মামলা জেল জুলুম আসুক না কেন, সেটাকে আমরা বেগবান করতে হবে। জেলে যাওয়ার পর থেকে যেখান থেকে জেলে গেলাম, ঠিক ওইখানে কিন্তু এসে আবার ফুলে মালা নিয়ে ওইখান থেকে আবার আন্দোলন যাত্রা শুরু করলাম। অনেকে বলা করতো যে তোমরা 5 থেকে 6 জন মানুষ, তোমরা এত বড় দৈত্য দানবের বিরুদ্ধে কিভাবে লড়াই করবা, কিভাবে টিকে থাকবা। আমাদের কেন যেন মনে একটা উদ্যম ছিল, মনোবল ছিল। আমরা তখন হচ্ছে শুধুমাত্র নিজের কথা চিন্তা করি নাই। আমরা দেখেছি তখন অনেকে হচ্ছে হ্যাক পথ অবলম্বন করে হলে থেকেছেন, কিংবা হচ্ছে কি নিজস্ব কমিউনিটির জন্য হচ্ছে কি স্বার্থে হলে থেকেছেন। কিন্তু আমরা এই নেগোসিয়েশন আমরা যাইনি। যা করেছি প্রকাশ্যে করেছি, যা করেছি নিজেকে বিলীন করে, নিজেকে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা করেছি। এই জায়গাটা আমরা সমুন্নত রেখেছি। তো আপনি দেখেন 24শে গণ-অভ্যুত্থান এটা একটা রাজনৈতিক ধারা, সবার অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা অল্প কয়েকজন মানুষ যারা হচ্ছে দাঁড়িয়ে থেকে এটাকে বেগবান করেছিলাম, সূচনাটা করেছিলাম 24শে গণ-অভ্যুত্থান। আমরা মনে করি আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য তৈরি করে নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সমুন্নত রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আমি তাদেরকে সিম্পেথি জায়গা, এমপিথি জায়গা থেকে বলি, আমার যে স্ট্রাগল, আমার যে ক্লাস, তাদের ক্লাস সেম, তাদের স্ট্রাগল সেম। অনেক মেধাবী শিক্ষার্থী 3 মাস পরে এসেই কিন্তু আপনার চিন্তাকারী, চাঁদাবাজে পরিণত হয়ে যায়, কারণ এই সিস্টেমটা চিন্তাকারী রূপান্তর করে। অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে, অনেক শিক্ষার্থী অর্থের সংকুলান। সেই জায়গাটা আমি নিজে ইম্প্যাথের জায়গা থেকে বুঝি। আমাদের একটা লড়াই আছে, সেই লড়াইটা আমরা সমাপ্ত করতে হবে। হয়তো বা এতদিন ইনফরমালি করে গেছি, সামনে যদি ফর্মালি কাজ করার সুযোগ থাকে সেটা ফর্মালি করব, না সুযোগ থাকলে আমি সেটা ইনফরমালি করে যাব। আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা নতুন একটা ক্যাম্পাস চাই, নতুন একটা দেশ চাই, নতুন একটা কালচার চাই, নতুন একটা হাজির করতে চাই, ন্যায্যতা চাই। যদি 24শে গণ-অভ্যুত্থান নাও হতো, আমরা আমাদের লড়াই চালিয়ে যেতাম। আর আমরা একটা দিনের জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমাদের ভাগ্য ভালো, মানুষজন জীবন দিয়ে, আল্লাহ সহায় ছিল, আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। কিন্তু ক্যাম্পাস কেন পরিবর্তন করতে পারি নাই? ক্যাম্পাসের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে কেউ কথা বলবে না। আমরা সেই জায়গাটা এনশিওর করতে চাই। আমরা বিগত দিন যেমন আমরা হেঁটেছি, সকলের সমর্থন পেয়েছি, আমরা মনে করি আগামীর পথ চলে আমরা সবার সমর্থন পাবো। আমাদের উদ্দেশ্য জায়গাটা সৎ। আমরা নতুন করে গল্প শোনাচ্ছি না, আমরা যে অঙ্গগুলো এখন করতেছি সেটা আমরা বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ দিয়ে এসেছি। আমরা এখন যে রানিং স্টুডেন্ট, নতুন করে এই যে ডাকসু করার জন্য 3 বছর আগে পড়াশোনা শেষ করে আসা, আমি নতুন করে ডাকসুর জন্য আবার ক্যাম্পাসে হচ্ছি না। আমি আমার যে বিগত দিন যে কর্মকাণ্ডগুলো, সেগুলোকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, যে আমার যে অর্ধেক সম্পূর্ণ করা কাজগুলো সম্পূর্ণ করতে চাই। এতটুকু আমার চাওয়া পাওয়া।